রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে। পোশাক সরবরাহে শীর্ষ অংশীদারদের সঙ্গে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন বাজারে বাড়তে পারে বাংলাদেশের সম্ভাবনা। দীর্ঘমেয়াদে সুফল পেতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ। 4 বছরে লক্ষ্যমাত্রার অর্ধেক গ্যাস কূপ খননে ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ। উচ্চবিলাসী পরিকল্পনায় সমালোচনায় বিশেষজ্ঞরা। এবং অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পেতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। বর্ষার আগেই শুরু হবে রানওয়ে সম্প্রসারণ। সিভিল এভিয়েশনের পরিকল্পনায় মন্ত্রণালয়ের সম্মতি। ভোরের সময় সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে সংসদ নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি। স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিটির কাছে 15 দফা প্রস্তাব জমা দিয়েছেন নেতারা। সরকার ও রাজনৈতিক দলগুলোর আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্র সংস্কারে কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। অংশীজন ও সাধারণ নাগরিকদের পরামর্শ নিতে এরই মধ্যে বেশ কয়েকটি কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে। চলতি মাসের শেষ দিকে জমা দেওয়ার কথা রয়েছে স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁয়ে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে স্থাপিত সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধানের কাছে 15 দফা প্রস্তাবনা তুলে দিলেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। ইউনিয়ন পরিষদ নিজে বাজেট প্ল্যান করবে এবং ইমপ্লিমেন্ট করবে। সেক্ষেত্রে তার ইউনিয়ন পর্যন্ত কিংবা উপজেলা পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজন নেই। যথাযথভাবে ডিসেন্ট্রালাইজেশন হয়, বিকেন্দ্রীকরণ হয়, তখন আসলে সেক্ষেত্রে আপনার যে স্থানীয় যে প্রশাসন আছে, প্রশাসনের দৌরাত্ম্য এবং প্রশাসনের যে নিয়ন্ত্রণ, সেটা অনেকাংশেই কমে যাবে। এ সময় ইসির নিরপেক্ষতা ও সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে কিছু স্থানীয় নির্বাচন করার দাবি জানান কমিটির নেতারা। মানুষজন স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে, শুধুমাত্র রাজনৈতিক দলগুলো বিরোধিতা করবে এজন্য আপনি স্থানীয় সরকার নির্বাচন এই মুহূর্তে দেবেন না, এটা কিন্তু হতে পারে না। আমরাও দেখতে চাই যে এই নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কতটুকু নিরপেক্ষ, কতটুকু স্বায়ত্তশাসিত এবং কতটুকু তারা আসলে সক্ষম। এই সক্ষমতাটা যাচাই হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনটা আগে হওয়া উচিত। জাতীয় নাগরিক কমিটির প্রস্তাবনা ইতিবাচক উল্লেখ করে সরকার ও রাজনৈতিক দলগুলো আলোচনা করে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান সংস্কার কমিশনের প্রধান। উপজেলাতে যেন পূর্ণাঙ্গ আদালত যায়, দেওয়ানি ফৌজদারি। তো আমরা এখন কমিশনে এটা নিয়ে একমত হয়েছি সবাই যে দেওয়ানি, ফৌজদারি এবং এডিআর, এই 3টা জাজ কিন্তু উপজেলা যেতে হবে। আমাদের কাজ হচ্ছে সংস্কারটা করা। লেট ইট বি ডিসাইডেড বাই দি গভর্নমেন্ট, ইলেকশন কমিশন এবং পলিটিক্যাল পার্টি, তাদের কনভিনিয়েন্স অনুযায়ী তারা করুন। মেয়র চেয়ারম্যানদের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে কমিশন কাজ করছে বলেও জানান তোফায়েল আহমেদ। আমরা এটা মাঠে যাচাই করব। তাসরা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। 8 ফেব্রুয়ারি প্রধান 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে। এর মধ্যে ফেব্রুয়ারিতে দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে 6 সংস্কার কমিশন প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় ব্রিফ করে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংস্কার কাজের অগ্রগতি জানতে চান প্রধান উপদেষ্টা। আলোচনা হয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়েও। যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান এবং আসিফ নজরুল। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে আইন উপদেষ্টা জানান 8 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে 6 সংস্কার কমিশন। একই দিন দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের সুপারিশ দেবে কমিশনগুলো। পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যের ক্ষেত্রে আশুকরণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে
জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা নিজেই। এই আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কারে করণীয় ঠিক করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাস্থ্যখাত সংস্কারে ৩ মেয়াদে ১১ দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশানের সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন হলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তত 10টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্যখাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। আমাদের যে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমতো অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশাররফ বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে, তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। বিভিন্ন সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারের রাষ্ট্রীয় অর্থের অপচয় সহ নানা অনিয়ম করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে এমন দাবি করেছে দুদক। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি টাকার এফডিআর সহ বিভিন্ন ব্যাংক লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। যদিও অভিযান চালিয়ে সিআরআইয়ের কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুদক। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই-এর কার্যালয় সন্ধানে মঙ্গলবার দিনভর অভিযানে দুদক। ধানমন্ডি সহ একাধিক স্থানে ঠিকানা ব্যবহার করা হলেও মেলেনি অস্তিত্ব। দুদকের অভিযানের দলনেতা জানান, রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে গবেষণা সেলটির বিরুদ্ধে ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়ছয় জড়িত থাকার অভিযোগ মিলেছে। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের প্রতিসাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করার। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর সহ ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি হাতে পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, সিআরআই-এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছেন শেখ পরিবারের সদস্যরা। পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি ৩৫ কোটি ২১ লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২ কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা।
শেখ হাসিনার ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছে বেগমপাড়া। পাচারের অর্থ ফেরাতে দেশটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনা সরকারের ঘনিষ্ঠ ধনী ব্যক্তি, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এ সময় কানাডার হাইকমিশনার জানান, তাদের দেশে অর্থ জব্দ ও পুনরুদ্ধারের নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশ কানাডার বিনিয়োগে বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঢাকায় কানাডার ভিসা অফিস খোলার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস। দুদকের তদন্তের স্বার্থে বাংলাদেশ ব্যাংকের ভল্টে সংরক্ষিত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের লকার ফ্রিজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী জানান, কতদিন ফ্রিজ থাকবে তা নির্দিষ্ট নয়, তবে কেউ চাইলে দুদকের অনুমতি নিয়ে হয়তো লকার খুলতে পারবে। এদিকে দুদকের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের লকার খোলার অনুমতি দিয়েছেন আদালত। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরু চৌধুরীর লকার থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করেছে দুদক। তদন্ত অব্যাহত রাখতে এবার কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা সকল লকার ফ্রিজ করতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয় প্রতিষ্ঠানটি। মঙ্গলবার সেই চিঠি হাতে পেয়ে লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংক। ভারপ্রাপ্ত মুখপাত্র জানান, বাংলাদেশ ব্যাংকের ম্যানুয়াল অনুসরণ করে কর্মকর্তা কর্মচারীদের জন্য সেফ ডিপোজিট পলিসি অনুসারে ভল্টে থাকা আলমারিতে মূল্যবান সামগ্রী রাখার সুবিধা আছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বল্প সংখ্যক কর্মী এই সুবিধা নিয়ে থাকেন। দুদকের একটা নির্দেশনা আছে, সেখানে ডিপোজিটটা আপাতত কোনো ডিপোজিট না নেওয়া এবং যারা নিয়েছে তাদেরকে না দেওয়া, অর্থাৎ এটা সাময়িকভাবে এই সেফ ডিপোজিটটা বন্ধ আছে। যেহেতু দুদক বলেছেন, তাহলে দুদকের থেকে হয়তো বা কথা বলে এটাকে খুলতে হবে। এই সিদ্ধান্তে যেন কেউ হয়রানির শিকার না হয় সেই পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অনিয়মের সাথে জড়িতদের নজরদারিতে আনা উচিত। বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো, সেগুলোর ক্ষেত্রেও এই কর্মকর্তাদের উপরে নজরদারিটা বাড়াতে হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট ব্যাংক, তো সেইখানকার কর্মকর্তাদেরও এরকম কোনো অবৈধ অর্থ আছে কিনা বা কোনো সম্পদ বা ফরেন কারেন্সি সেগুলো জমা আছে কিনা ওই লকারের মধ্যে, সেটাও একটু চেক করতে হবে। অবৈধ সম্পদ সংক্রান্ত দুর্নীতির মামলায় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর ও বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস বর্তমানে কারাগারে। তাদের বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে থাকা লকারের কথা জানতে পারে দুদক। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে থাকছে না পোষ্য কোটা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিলের সিদ্ধান্ত ভর্তি কমিটির, বহাল চেয়ে কর্মচারীদের কর্মবিরতির ডাক। দুদকের মামলায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা। গ্রেফতারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সাবেক চেয়ারম্যান ও ডিন রুবায়েতকে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাকে আজ আদালতে তোলার কথা রয়েছে। গত 9 অক্টোবর দুর্নীতি দমন কমিশনের আবেদনে পরিপ্রেক্ষিতে শিবলি রুবায়েতের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। আদালতে দুদকের আবেদনে বলা হয়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শিবলি রুবায়েতের বিপুল সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি। এরপরই শিবলি রুবায়েত ও তার ছেলে জুহারের সারার ইসলামের ব্যাংক হিসাব স্থগিত, তাদের সব বিও হিসাব অবরুদ্ধ করা হয়। শিবলি রুবায়েতের বিরুদ্ধে শেয়ার বাজারের অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ আছে। শেয়ারের দাম বাড়াতে তিনি কারসাজিকারীদের নানা সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে। চীন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে যে অনিশ্চয়তা বিরাজ করছে বিশ্ব বাণিজ্যে, তাতে বাংলাদেশের সামনে রয়েছে রফতানি বৃদ্ধির সম্ভাবনা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে সরকারের নীতি কৌশল ব্যবসা বান্ধব করার ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এমন বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। দেখুন আমার করা একটি প্রতিবেদন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার চীন, কানাডা ও মেক্সিকো। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ বলছে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে চীন $1,522 কোটি মূল্যের পোশাক, কানাডা $46 কোটি এবং মেক্সিকো $241 কোটি পোশাক রপ্তানি করেছে। এই বাণিজ্য অংশীদারদের মধ্যে উত্তপ্ত সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ছিল 4 ফেব্রুয়ারি থেকে। বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কানাডা, মেক্সিকো ও চীন। শুধু তাই নয়, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগ এনে তদন্তেরও ঘোষণা দিয়েছে চীন। তবে শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। আলোচনা করবেন চীনের সঙ্গেও। বিশ্ব অর্থনীতির শীর্ষ 2 দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কানাডা, মেক্সিকো জড়িয়ে পড়ায় মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে তা কাজে লাগাতে বিদ্যমান জ্বালানি ও ব্যাংকিং সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ ব্যবসায়ীদের। পলিসিগুলো যদি ঠিক করে দেয় তাহলে যে সুযোগ আসছে সেই সুযোগটা আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো। সময়োপযোগী পলিসি যদি নিতে পারে এবং সময় মতো, তাহলে এই অর্ডারগুলি আমাদের পক্ষে নেওয়া সম্ভব এবং আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আগামী কয়েক বছর খুব ভালো অবস্থানে যাওয়া সম্ভব। এদিকে দীর্ঘমেয়াদে বাণিজ্য সুবিধা ভোগ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। ট্রাম্পের এই মেয়াদেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। অনিশ্চয়তা সামনের দিনগুলোতে আরও বাড়বে এবং বাংলাদেশের এইখানে একটা সুবিধা আছে। এই 4 বছরে যদি বাংলাদেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো ভিত্তি স্থাপন করতে পারে, সেটি কিন্তু ভবিষ্যতের একটা পথ নির্দেশনা তৈরি করবে। রফতানি আয়ের পরিসংখ্যান বলছে ইউরোপীয় ইউনিয়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকট মোকাবেলায় চলতি বছর 34 কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। তবে অতীত অভিজ্ঞতা থেকে পরিকল্পনা অনেকটা উচ্চাভিলাষী বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। কেননা 2022 সালে 4 বছরে 38 কূপ খননের লক্ষ্য ঠিক করলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 16টির। যদিও পেট্রোবাংলা জানাচ্ছে হালনাগাদ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে পরামর্শক কমিটি। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। তীব্র জ্বালানি সংকট, দিন দিন কমছে দেশীয় উৎপাদন, আবার আমদানি নির্ভরতায় ব্যয় বৃদ্ধির চাপ, এমন সব নানা প্রতিকূল বাস্তবতায় 2022 সালের মাঝামাঝি 48 কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ। লক্ষ্য ছিল 2025 সালের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 618 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু এ যেন কাজীর গরু কিতাবেই আছে, গোয়ালে নেই অবস্থা। 2024 সালের মধ্যে অন্তত 35 কূপ খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 16টির, আর তাতে সম্ভাবনা জেগেছে দৈনিক 184 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার। যদিও জাতীয় গ্রিডে এখন পর্যন্ত গ্যাস যুক্ত করা গেছে মাত্র 72 মিলিয়ন ঘনফুট হারে। কিন্তু জ্বালানি সংকট সামাল দেওয়ার এই কার্যক্রমে কেন এত ধীর গতি? এক হলো জমি অ্যাকোয়ার করার ব্যাপারে একটু ডিলে হয়। 2 নম্বর পয়েন্ট হলো খননের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস পারচেজের ক্ষেত্রে একটু ডিলে হয়, অর্থাৎ সামঞ্জস্যতার মধ্যে গ্যাপ থাকে। রিগ আছে, ম্যাটেরিয়ালস নাই, আবার রিগের সমস্যা, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। পেট্রোবাংলা জানাচ্ছে আগের কালক্ষেপণ পুষিয়ে নিতে ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। চলতি বছরই 34 কূপ খনন ও সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়েই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সংস্থাটি। এর মধ্যে নিজস্ব রিগে 6টি কূপের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসি। 14 কূপের কাজ করবে বাপেক্স, আর বাকিগুলোর কাজ দেওয়া হবে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রে। এখন যেভাবে আমরা এগুচ্ছি, আশা করি যে এই ডিলেটার হবে না। আমরা যখন কোনো ডিপিপি অ্যাপ্রুভড হয়ে যাবে তার আগেই আমরা ক্রয় কাজ সংক্রান্ত যে প্রসিডিউরাল ম্যাটার্সগুলো আছে সেগুলিকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এটা হলে আমাদের নিট
দেখা যাবে যে 8 থেকে 9 মাস সেভ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন আর অর্থ ছাড়েও আনতে হবে গতি, নতুবা কাগজে পরিকল্পনাতেই আটকে থাকবে সবকিছু। একটা উচ্চাভিলাষী বক্তব্য সবসময় আসে, সুতরাং এই যে ঘোষণা এবং বাস্তবতার একটা বড় ফারাক রয়ে গেছে। যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আক্রমণাত্মক একটা প্রোগ্রাম পরিকল্পনা নিতে হবে। এক একটা ড্রিলিংয়ের জন্য ওই ফাইলটা প্রায় 1 বছরের মতো সময় অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকে, তো সেটাকে তো আমাদেরকে মীমাংসা করতে হবে। বিদ্যমান কার্যক্রম শেষে আগামী বছর থেকে 3 বছরে আরও 100টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে 2 দিনের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এর কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাজারে। সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। 9 জানুয়ারি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করে এনবিআর। এতে কেজিতে শুল্ক কর 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে 116 টাকা। আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। বাইরের রাষ্ট্র থেকে যে মালগুলো আসছে ওইগুলো অনেক দাম বেশি এখন। রমজানের আগে ফল আমদানি বন্ধ এবং দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে রাজস্ব হারাবে সরকার। অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি আগের মতো স্বাভাবিক রয়েছে। ফল আমদানি কমে যাওয়ায় আমাদের অন্যান্য রাজস্ব আয় কমে গেছে। রমজানে ফলের সরবরাহ ও দাম নাগালে রাখার আহ্বান ভোক্তাদের। সময় সংবাদ, বেনাপোল। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে চাল, ডাল সহ নিত্যপণ্যের আমদানি বাড়ানো হয়েছে। এ সময় উপদেষ্টা জানান, দেশে 7টি ব্যাংকের 12টি ছাড়া সবই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? মূল্যস্ফীতি উঠেছে, ডিফারেন্ট কারণ আছে। লোকজন হাতে টাকা ছিল, সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না। 2-3 মাস অপেক্ষা করে জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র 12টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পেতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। জরাজীর্ণ 4500 ফুটের রানওয়ে সম্প্রসারিত হবে 10,000-এ। আগামী বর্ষা মৌসুমের আগেই শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ। সিভিল এভিয়েশনের এমন পরিকল্পনায় সম্মতি দিয়েছে মন্ত্রণালয়। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট।
4700 ফুট দীর্ঘ রানওয়ে, পূর্ণাঙ্গ কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল ভবন সহ প্রয়োজনীয় সবকিছু থাকলেও কোনো বাণিজ্যিক বিমান ওড়েনি বগুড়া বিমানবন্দরে। 2000 সালে নির্মাণ কাজ শেষ হলে রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্ব দেওয়া হয় বিমান বাহিনীকে। 2 যুগ ধরে আকাশপথের সেবা থেকে বঞ্চিত বগুড়াবাসী। রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ নিতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। এরই মধ্যে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরটি পরিদর্শন করেছেন। এখন চলছে সমীক্ষার কাজ। এখানে যদি আপনি বিনিয়োগ বান্ধব করতে চান, বিনিয়োগকে আকৃষ্ট করতে চান, এখানে এয়ারপোর্টের বিকল্প নেই। এই জন্যই আমি বগুড়াবাসীর যে প্রত্যাশা সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে বিমানবন্দরের যে আপনার উপযোগিতা সেটি বিবেচনায় রেখে আমি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছি। শহীদ চান্দু স্টেডিয়ামেও দীর্ঘ 17 বছরে আন্তর্জাতিক খেলা করায়নি বিমানবন্দর না থাকার অজুহাতে। বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করেন এলাকাবাসী। লোকালি একটা উন্নয়ন হবে, আমি আশাবাদী যে আমাদের এর থেকে সরকারের রাজস্ব আমরা আশা করি রাজস্ব দ্বিগুণ করে দিতে পারব। বগুড়া মানুষ একদিকে যেমন শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলার দাবি জানাচ্ছে, একইভাবে এখানে দাবি জানাই আমরা আপনার বিমানবন্দরের। কর্তৃপক্ষ জানিয়েছে চলতি শুষ্ক মৌসুমে শুরু হবে রানওয়ে সংস্কারের কাজ। পরে 4 ধাপের প্রথম পর্যায়ে রানওয়ে আরো 6000 ফুট বাড়িয়ে অভ্যন্তরীণ যাত্রী পরিবহন সেবা চালু করা হবে। পরের ধাপগুলোতে উন্নীত করা হবে আন্তর্জাতিক বিমানবন্দরে। ফিজিবিলিটি স্টাডি করা হয়েছে, ইমিডিয়েট যে আমাদের রানওয়েটা মেরামতের কাজ এই শুষ্ক মৌসুমে শুরু হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা এটা আরো কিভাবে আপগ্রেডেশন করতে পারি আমাদের সে অনুযায়ী আমাদের সকল প্রকার প্রয়াস থাকবে। গভর্নমেন্ট অফ বাংলাদেশের এখানে অ্যাপ্রুভালের ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে এগিয়ে যাব। কিন্তু ফার্স্ট ফেজটা আমরা এখনই শুরু করতে চাই, বিকজ রানওয়েটা নষ্ট যদি হয়ে যায় তাহলে নিচে থেকে করতে গেলে আমার হিউজ অ্যামাউন্টের মানি হবে, যেটা এখনই আমি করলে বন্ধ করলে খুব দ্রুত আমরা করতে পারবো এবং আমরা ইউটিলাইজ করতে পারবো। দীর্ঘ 4 দশকের অপেক্ষার পর আলোর মুখ দেখতে যাচ্ছে বগুড়া বিমানবন্দর। যাত্রী পরিবহনের পাশাপাশি শিল্পপণ্য রপ্তানির সুযোগের মধ্য দিয়ে দেশের অন্যতম হাব হয়ে উঠবে বগুড়া, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুরোপুরি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে একতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যথাযথ প্রক্রিয়ায় তা বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ পরীক্ষা থেকেই বাতিল হবে পোষ্য কোটা। এই সিদ্ধান্তের খবরে প্রায় 5 ঘন্টা পর অনশন ভাঙেন শিক্ষার্থীরা। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দ্বিতীয় দফায় আমৃত্যু গণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। পাবনায় অস্ত্রের মুখে জিম্মি করে মুজিব শতবর্ষের আশ্রয়ণ প্রকল্পের 7টি ঘর ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনর্বাসনের দাবি ক্ষতিগ্রস্তদের। তবে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় চেয়ারম্যানের। সবুজ মোল্লার রিপোর্ট। এ চিত্র দেখে মনে হতে পারে এটি কোনো যুদ্ধে বিধ্বস্ত জনপদ, কিন্তু না, এটি পাবনার ভাড়ারা এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের চিত্র। মুজিব শতবর্ষ উপলক্ষে সারা দেশব্যাপী ভূমিহীনদের জমিসহ ঘর দেওয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের পশ্চিম জামুয়া এলাকায় ঘর পায় ভূমিহীন 60টি পরিবার। এদিকে 5 আগস্টের পর সেই জায়গার উপর নজর পড়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের। জায়গাটি নিজেদের বলে দাবি করতে থাকে চক্রটি। গুড়িয়ে দেয়া হয় আশ্রয়ণ প্রকল্পের সবগুলো ঘর। আমার মারধর হরে রাতের অন্ধকারে অস্ত্র ফুটায় সেরে কয় যে এই মুহূর্তে টই টুপলা মাই দিলে না নাবলি বাড়ি ঘরে আগুন ধরা দেব। 50 জন আসে সারে দবদবা বাড়ি শুরু হইলে বাইরে সে দরজা মাথায় হরিলে তুই চলে গেল। এ ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয় চেয়ারম্যানের। সব মহলকে জানানোর পরেও আমি জানি না কোনো অদৃশ্য কারণে সবাই নিশ্চুপ এই বিষয়ে। তবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস জেলা প্রশাসকের। পুনর্নির্মাণ অথবা মেরামত করার বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করব। 60টি ঘরে শিশুসহ অন্তত 300 জন নারী পুরুষ বসবাস করতেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। ভোরের সময় আরো থাকছে।
ভারত থেকে আমদানি করা সামগ্রী দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে গুড়, মেশানো হচ্ছে খুন সহ ক্ষতিকর উপাদান। রাজশাহীর বিভিন্ন জেলায় বাজারজাতে সক্রিয় অসাধুরা। সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়কের ২০ কিলোমিটারের মধ্যে ৫টি সেতুই ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে সংস্কার না হয় এসব বেইলি ব্রিজে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এছাড়া শিয়ালকোল এলাকায় বেইলি ব্রিজটি প্রায় ৬ মাস ধরে ভেঙে পড়ে থাকলেও নেওয়া হয়নি সংস্কারের উদ্যোগ। রিঙ্কু কুণ্ডের রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। বছরখানেক আগে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের শিয়ালকোল এলাকায় বেইলি ব্রিজ ভেঙে গেলেও সংস্কার না করে রেখে দেওয়া হয়। কদিন পরে সেই ব্রিজ থেকে পড়ে মারা যায় এক ব্যক্তি। ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত সেই ব্রিজটি এখনও ওইভাবে ফেলে রাখা হয়েছে। এদিকে সিরাজগঞ্জ রায়গঞ্জ আঞ্চলিক সড়কের কাঠেরপুল থেকে ধানগড়া পর্যন্ত ২০ কিলোমিটার মধ্যে রয়েছে ৫টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ। দীর্ঘদিনের পুরনো এসব ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়েই প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়ক ও জনপথ বিভাগ ব্রিজের উভয় পাশে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচল নিষেধ সম্বলিত সাইনবোর্ড লাগালেও তা মানা হচ্ছে না। এই ব্রিজটা ১০ চাকা গাড়ি উঠে ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা এইভাবে রয়েছে। সপ্তাহে একটা দুইটা অ্যাক্সিডেন্ট হয়, এরকম মনে করেন যে সমস্যা। ডালাই ব্রিজ ছেড়ে দিলে আমার পাবলিক রক্ষে ভালো, গাড়ি রক্ষে ভালো। ভিড় পড়ে যায় গাড়ির, একটা গাড়ি বড় গাড়ি পার হওয়ার সময় আমরা পার হতে পারি না। সড়ক ও জনপথ বিভাগ বলছে দ্রুত ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো অপসারণ করে একই স্থানে নতুন সেতু নির্মাণ করা হবে। আমরা রায়গঞ্জ রাস্তার যে 5টি বেইলি ব্রিজ আছে এগুলো আমরা প্রতিস্থাপন করে পুনর্নির্মাণ করব। এটি আমরা প্রকল্প প্রণয়ন করতেছি এবং খুব শীঘ্রই আমরা এই প্রকল্পটা আমরা প্রেরণ করতে পারবো অনুমোদনের জন্য। আর যেটা নলকার যে বেইলি সেতুটা আছে এটা পাশে আমাদের কিছু আমরা পিএমপি সেতু নির্মাণ করে থাকি। আমরা সেই সেতু প্রকল্পে এইটা নিয়ে আমরা এই কাজটা করে দিতে পারবো। সিরাজগঞ্জের 9টি উপজেলায় এখনও 12টি বেইলি ব্রিজ রয়েছে, যার মধ্যে 2টি বেইলি ব্রিজ অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। প্রশাসনের নির্দেশ অমান্য করে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যামের পাশেই তোলা হচ্ছে বালু। এতে হুমকির মুখে পড়েছে ড্যাম ও পার্শ্ববর্তী মহানন্দন সেতু। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগগুলোর। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ড্রেজার দিয়ে নদীর তীর ঘেঁষে তোলা হচ্ছে বালু। পাশে মহানন্দা সেতু ও দেশের সবচেয়ে বড় রাবার ড্যাম। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর রাবার ড্যামের ১০০ মিটার দূরে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছেন ড্যাম ও পার্শ্ববর্তী সেতু। সদর উপজেলার প্রশাসনের তথ্য মতে গত বছরের ১৪ নভেম্বর বালু তোলার অনুমতি দিলে ডিসেম্বর থেকে ওই এলাকায় বালু তোলা শুরু করে বেসরকারি সংস্থা ব্রতি। কিন্তু এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি কাজ বন্ধের আদেশ দেয় উপজেলা প্রশাসন ও উন্নয়ন বোর্ড। তবে সেই আদেশ না মেনে কাজ অব্যাহত রেখেছে সংস্থাটি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। বালু উত্তোলন করার ক্ষেত্রে অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ মাটিগুলো এখানে যেসব মাটিগুলো দেখতে পাচ্ছেন এইসব মাটিগুলো সবগুলো ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। বালু উত্তোলন করলে আমাদের নদীটা, রাবার ড্যামটা হারিয়ে যাবে, আবার জমি যেগুলো আছে পাশের এগুলো মনে করেন নেমে যাবে একেবারে, আর মহানন্দা ব্রিজের অনেক সমস্যা হবে। বাংলাদেশের সর্বোচ্চ বৃহৎ একটা রাবার ড্রাম এখানে হয়েছে, তো এই রাবার ড্রামটা এখন ধ্বংসের মুখে, প্রায় একটা হুমকির মুখে। এদিকে নির্দেশের পরও বালু উত্তোলন হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন। অবৈধভাবে অর্থাৎ আমাদের অনুমোদন ছাড়া কোনো বালু উত্তোলন আমরা অ্যালাউ করব না এবং এতে যা করার আমরা সেই ব্যবস্থাটাই গ্রহণ করব। রাবার ড্যামের সাথে তার পার্শ্ববর্তী যে ফসলি জমিগুলো আছে সেগুলো আমরা রক্ষা করার জন্য আমরা ইতিমধ্যেই কাজ করেছি, উদ্যোগ হাতে নিয়েছি এবং এটা আমরা তদারকি করছি। এ নিয়ে কথা বলার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি বেসরকারি সংস্থা ব্রতির কোনো দায়িত্বশীলকে। চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুমে পানি ধরে রাখতে ২০১৭ সালের জুনে শুরু হয় ৩৫৩ মিটার দীর্ঘ রাবার ড্যামের কাজ। প্রকল্পের সব কাজ শেষ হলেও এখনও উদ্বোধন করা হয়নি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী নগরীর আবর্জনা, পয় বর্জ্য, ক্লিনিক্যাল ও কল কারখানার বর্জ্য মিশছে বারনই নদীতে। এতে বিষাক্ত হয়ে গেছে নদীর পানি। স্থানীয়রা বলছেন এই পানি গোসল কিংবা গৃহস্থলী কোনো কাজে ব্যবহার করা যায় না। ২ বছর আগে নগর কর্তৃপক্ষ তরল বর্জ্য শোধনাগার নির্মাণের প্রস্তাব দিলেও তা আলোর মুখ দেখেনি। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট।
রাজশাহী নগরীর সিটি পশুহাটের পাশের বড় ড্রেন। নিয়মিত ড্রাম ট্রাকে করে বিভিন্ন এলাকার বর্জ্য ফেলা হয় ড্রেনের ভেতর। দূষণ আর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা। এলাকাবাসী বলছে, রাজশাহী নগরীতে এমন বড় ৮টি সহ মোট ৩১৫ কিলোমিটার ড্রেন রয়েছে। এসব ড্রেনে ফেলা হয় নগরীর আবর্জনা, পয়ঃবর্জ্য, ক্লিনিক্যাল ও কলকারখানার বর্জ্য। আর এসব তরল বর্জ্য বারাহী নদী ও নবগঙ্গা নদীর মাধ্যমে গিয়ে মেশে ১২ নদীর পানিতে। পরিবেশ দূষণ হচ্ছে, মানুষ চলাফেরা কষ্ট হচ্ছে, বাচ্চা কাচ্চারা দিক দিয়ে যাতায়াত করে সবসময় একটা পরিবেশ সৃষ্টিকে নষ্ট করছে। যখন যাই দুর্গন্ধে থাকা যায় না, ছোট বাচ্চারা যদি যায় তাও মনে করেন একটা প্রবলেম হতে পারে। ওদেরকে বললে এরা বলে যে তোদেরকে মারবো ধরবো। দূষণের কারণে রাজশাহীর পবা থেকে নাটোর হয়ে নওগাঁর আত্রাই পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার নদীর পাড় এলাকায় পড়েছে বিরূপ প্রভাব। স্থানীয়রা বলছেন, গোসল ও গৃহস্থালির কোনো কাজে ব্যবহার করা যায় না নদীর বিষাক্ত পানি। পরিবেশবাদীরা বলছেন, দূষিত পানিতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আছেন লাখো মানুষ। চারি সাইডে আপনার এত দুর্গন্ধ, দুর্গন্ধের জন্য মানুষ এখানে চলাফেরা করা খুব সমস্যা হয়। আমরা এই নদীতে গোসলও করতে পারি না, বা পানি ব্যবহৃত যেগুলো করা হয় সেগুলো করতে পারি না। গা চুলকায়, গায়ে ফুসে ফুসে মানে ঘাও সিস্টেম হয়, মানে পানি ব্যবহার করতে পারি না আমরা। মাছ সব ভাসে ওঠে, মরে যায়। সেই সিটি কর্পোরেশনের এই অধিকার কিন্তু নাই যে তার আনট্রিটেড পানি নিয়ে যেয়ে সে একটা নদীতে ফেলবে। কারণ নদীতে মাছ সহ শুধু মাছই বাস করে না, মাছ সহ অন্যান্য অনেক জলজ প্রাণী এবং উদ্ভিদ আছে। এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেই পরিবেশ অধিদপ্তরের। আর ২ বছর আগে নগর কর্তৃপক্ষ তরল বর্জ্য শোধনাগার নির্মাণের প্রস্তাবনা তৈরি করলেও তা আলোর মুখ দেখেনি। একটা প্রস্তাবনা আছে, তখন হয়তো আমরা এই সোয়ারেজগুলো ওয়েল ম্যানেজ করে তখন আমরা হয়তো পানিটা নদীতে দিতে পারবো। আমরা একটা প্রজেক্ট সরকারকে সাবমিট করেছিলাম 2023 সালে, এবং যদি সাবমিট করে আমরা এই প্রজেক্টটা পাস করতে পারি, তবে আমাদের রাজশাহী শহরে যে ওয়েস্ট ওয়াটারটা যাচ্ছে সেটা হয়তো আমরা কন্ট্রোল করতে পারবো। পরিবেশবাদীদের বিভিন্ন সংস্থার তথ্য মতে, রাজশাহী নগরীর ৯৫% দূষিত পানি মিশছে উত্তরের ১২ নদীর পানিতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহী অঞ্চলের আমের বাগানগুলোতে তুলছে মুকুল। গত বছরের তুলনায় এবার মুকুল বেশি আসায় ভালো ফলনের প্রত্যাশা বাগানীদের। গুণগত মানের আম উৎপাদনে বাগানীদের সহায়তার আশ্বাস ফল গবেষণা কেন্দ্রের। আব্দুস সালামের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। মুকুল উকি দিচ্ছে সবুজ পাতার আড়ালে। মুকুলের মৌ গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশ। চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের আমের বাগানগুলোতে মুকুল আসা শুরু হয়েছে। মাঘের শেষে আশানুরূপ মুকুল আসায় খুশি বাগানীরা। সেই সঙ্গে বেড়েছে ব্যস্ততাও। গাছের গোড়া পরিষ্কারের পাশাপাশি পোকা দমনে ছিটানো হচ্ছে কীটনাশক। সংশ্লিষ্টরা বলছেন, আমের আকার ও গুণগত মান ঠিক রাখতে মুকুল আসার এ সময় গাছের বিশেষ যত্ন নিতে হয়। সময় মতো ঔষধ দেওয়া না হলে প্রচুর মুকুল ঝরে যায়। পরিচর্যা আগে থেকে করলে জিনিসটা ভালো হবে, ফলনটা ভালো হবে, সেই জন্য আমরা আগে থেকে পরিচর্যা করি। পরিচর্যা যদি না করি তাহলে তো আম আসবে না গাছে, তো এর জন্য স্প্রে করা লাগে, পানি দেওয়া লাগে। গোড়া কোপাই দিয়ে আমরা জঙ্গলগুলো আগে পরিষ্কার করে দিই যেন পোকা পকড় না থাকে। তারপরে ভারী কোপ দিলে আপনার যে জমির উর্বরতা সেটা আসে, আসার পরে সারটা দিয়ে পানি দিয়ে আবার কোপ দেওয়া হয়, তাহলে জমির উর্বরতা ভালো আসে এবং গাছের ফলটা ভালো হয়। আমের উৎপাদন ঠিক রাখতে বাগানীদের পরামর্শ দেয়া হচ্ছে বলে জানায় ফল গবেষণা কেন্দ্র। গাছে যদি পোকার উপদ্রব থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটা স্প্রে অতি দ্রুত এখনই দিয়ে দিতে হবে। আর মুকুল আসার পরে যেটা দিব সেটা হলো আমরা ইমিডাক্লোরোপিড 0.75 ml পার লিটারে এবং 2 গ্রাম ম্যানকোজেব পার লিটার পানিতে দিয়ে পুরোপুরি স্প্রে করে দিতে হবে। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহী অঞ্চলে ৯৬,২০০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৩.৫ লাখ মেট্রিক টন আম। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় খেজুর ও আখের গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে ক্ষতিকর হাইড্রোজ, চিনি, চুন ও রং। এছাড়া ভারত থেকে গুড় উৎপাদনের জন্য আমদানিকৃত চিনি গুড় প্রক্রিয়াজাত করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে।
রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজার। সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দেন আড়তদার ও গুড় ব্যবসায়ীরা। এখানকার প্রায় অর্ধশত আড়তে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিশ্রি জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান। একটি টিনের পাত্রে 24 থেকে 25 কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনি গুড় নামে পরিচিত। ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি গুড়ের সঙ্গে চুন মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়। সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে স্বীকার করে গুড়ে চিনি, হাইড্রোজ ও রং মেশানোর কথা। তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের দুই ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন। ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 88,50,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকা। এটা পানামা বন্দর ইন্ডিয়ান গুড়, টিন সব ইন্ডিয়ান। এলসির আপনার 199 বিক্রি হয়। মানুষ খাচ্ছে না, যার কারণে দাম কম। শুধু বাঘা উপজেলা নয়, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগাঁয়ও একইভাবে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড়। শীতের প্রকোপ কম হওয়ায় এবার গাছ থেকে পর্যাপ্ত খেজুরের রস পাচ্ছেন না গাছিরা। তাই ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, যা আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। মানভেদে খেজুর গুড় খুচরা বাজারে 180 থেকে 250 টাকা ও আখের গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। গুড় তৈরি করতে প্রথমে চিনিটা, বিশুদ্ধ এটা চিনি আর এই যে আপনার গুড়ের গুড়, এটা টিনের ভিতরে থাকে। এর মধ্যে যাবি শুধু খালি চুন আর ফিটকিরি সামান্য, তাছাড়া অন্য কোনো দ্বিতীয় জিনিস যাবে না। এগুনার মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল জিনিস এগুনা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। রয়েছে ক্যান্সার ও কিডনিজনিত রোগের ঝুঁকি। এটার পুষ্টিমান কতটুকু আছে সেটা পরের কথা, কিন্তু মানুষ অনেক ঝুঁকিতে পড়ে যাচ্ছে। স্বল্প মেয়াদে, দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে ভেজাল গুড় উৎপাদন বন্ধে অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। জনগণ যদি সচেতন হয় তাহলে এই ধরনের কার্যক্রম অনেকটাই কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সকল অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে। গত 2 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল গুড় তৈরির অপরাধে 35টি অভিযান পরিচালনা করে 112টি প্রতিষ্ঠানকে 2 কোটি টাকা জরিমানা করেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পুরনো যন্ত্রাংশ দিয়ে খুঁড়িয়ে চলছে নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল। প্রায়ই যন্ত্রাংশ বিকল হওয়ায় বন্ধ থাকছে আখ মাড়াই কার্যক্রম। চলতি মাড়াই মৌসুমে টারবাইন বিস্ফোরণের ঘটনা ঘটলেও টনক নড়েনি কর্তৃপক্ষের। 2013 সালে চিনিকলটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি 15 বছরেও। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন শ্রমিকরা। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। 1933 সালে স্থাপিত নাটোর নর্থ বেঙ্গল চিনিকলে চলছে 92তম মাড়াই মৌসুমের কার্যক্রম। কারখানাটির অধিকাংশ যন্ত্রপাতি প্রতিষ্ঠালগ্নের। মরিচা ধরা অনেক যন্ত্রই নষ্ট হয়ে যাওয়ার ভয়ে হাত দেওয়া হয় না। এছাড়া মাটির প্রলেপ চালানো হচ্ছে কারখানার অনেক পাইপে। কারখানার শ্রমিকরা জানায়, নষ্ট যন্ত্রপাতি বারবার মেরামত করে সচল রাখায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সবশেষ গত 18 জানুয়ারি চিনিকলটির আখের রস প্রক্রিয়াকরণ যন্ত্র টারবাইনে বড় বিস্ফোরণ ঘটে। ওই সময় শ্রমিকরা সেখানে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঝুঁকি জেনেও বাধ্য হয়ে কাজ করছেন কারখানাটির প্রায় 1000 শ্রমিক কর্মচারী। এমএলএর A to Z পর্যন্ত সবকিছু ড্যামেজ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমরা জীবন হাতে করে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কাজ করতেছি। যান্ত্রিক গোলযোগ হচ্ছে, এটা আমরা মেরামত করে আবার পুনরায় চালানোর চেষ্টা করছি। মিলটাকে যদি আধুনিকরণ করা হয় তাহলে আমাদের হয়তো ডিউটিটাও স্বাচ্ছন্দ্য করতে পারি। 2013 সালে চিনিকলটির যন্ত্রাংশ বদলানোর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তবে চিনিকলটি আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দাবি চিনিকলটির কারখানার জিএম-এর। 2024 সনে ফিজিবিলিটি স্টাডির ডিপিপি পাস হয়ে গেছে, এর পিডিও নিয়োগ হয়ে গেছে। যদি মিলটিকে মডার্নাইজ করা যায়, মারাই ক্ষমতা বাড়ানো যাবে এবং এর উন্নয়নও সম্ভব হবে। পুরাতন যন্ত্রাংশের কারণে এটি মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে। এটি যদি বিএমআরই করা যায় বা আধুনিকায়ন করা হয়, এটি আরও লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। চলতি মাড়াই মৌসুমে 2 লাখ মেট্রিক টন আখ মাড়াই করে 15,000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চিনিকলটি।
সময় সংবাদ, নাটোর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে বা প্রতিবাদ করতে কোনো বয়স লাগে না। অন্যায় দেখলেই সেটির প্রতিবাদ করা হবে। মঙ্গলবার মাদারীপুরের কালকিনি উপজেলার কালাই সদরের চর এলাকায় কম্বল বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম রেজার আয়োজনে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে, আন্দোলন করতে, প্রতিবাদ করতে কোনো বয়স লাগে না। যখন আমি একটা জিনিস বুঝবো যে এটা আমার সাথে অন্যায় হচ্ছে, তখন আমার কথা বলতে হবে। সে যেই দলেরই হোক, সে যদি ক্ষমতাবান হয় তাহলেও কথা বলতে হবে। কুষ্টিয়া ইসলামী বিশ্ব মঙ্গলবার দিনাজপুরে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে উপজেলার পৌর শাখার সাধারণ সম্পাদক সহ আহত হয়েছেন ৩ জন। মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়িতে এ ঘটনা ঘটে। উপজেলার যুব দলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ককটেল হামলা করেছে। ফুলবাড়ি থানার ওসি AKM খন্দকার মহিবুল বলেন, 5টি ককটেলের মধ্যে 2টি বিস্ফোরিত হয়েছে। 3টি অবিস্ফোরিত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে অতি দ্রুত মূল অপরাধীদের আইনের আওতায় আনা হবে। নারায়ণগঞ্জে ২৫০০ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন যেখানে কর্মসূচি পালন করবে সেখানেই তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার উপজেলার সদর এলাকায় বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অপপ্রচারকারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশে উপজেলা বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতা কর্মী অংশ নেন। সুনামগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার চিনাউড়া সীমান্তে বিজিবির টহলের মুখে পড়ে চোরা কারবারিরা। এ সময় ধাওয়া খেয়ে বেশ কয়েকটি বাক্স ফেলে পালিয়ে যায়। পরে বাক্সগুলো তল্লাশি করে ৪০,০০০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। ইয়ানুর, আপনাকে ধন্যবাদ। মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বেশ কয়েকটি চুনা কারখানা ভেঙে দেওয়া হয়েছে। এ সময় 1.5 লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, মঙ্গলবার অভিযান চলাকালে ভাটের চরের আবু তাহের চুরা কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পেলে তা বিচ্ছিন্ন করে 50,000 টাকা জরিমানা করেন আদালত। এ সময় আনারপুর এলাকায় 2টি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে গুঁড়িয়ে দেওয়া হয়। কারখানার চুল্লিগুলো ফায়ার সার্ভিস পানি দিয়ে নিভিয়ে দেয়। এছাড়া একই এলাকার আব্দুল হান্নানের জমির উপর অবৈধ লোহা ঢালাই কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দেওয়া হয়। সমবায় সমিতিতে রাখা আমানতের টাকা উদ্ধারের দাবিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকরা। ভুক্তভোগীদের দাবি, আল আকাবা, শতদল, স্বদেশ, নবদ্বীপ, হোলি টার্গেট ও রংধনু সহ 23টি সমবায় সমিতি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তুলনায় কয়েক গুণ বেশি মুনাফা দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকার 35,000 গ্রাহকের কাছ থেকে 1,500 কোটি টাকা নেয়। কিন্তু প্রায় 2 বছর ধরে ওই 23টি প্রতিষ্ঠানের মালিক আত্মগোপনে। তাই আমানতের টাকা উদ্ধারের দাবিতে সমাবেশ শেষে মিছিল নিয়ে উপজেলা পরিষদ ঘেরাও করেন তারা। চাঁদপুরের কচুয়ায় বিদ্যালয়ের মাঠে এক শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় অবহেলাজনিত কারণে 8 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাঠদান কার্যক্রম চালানোর জন্য অন্য বিদ্যালয় থেকে আনা হয়েছে 5 শিক্ষককে। বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম চালানোর জন্য মঙ্গলবার তাদের দায়িত্ব দেওয়া হয়। গত 21 জানুয়ারি দুপুরে বিদ্যালয়ের মাঠে এক শিশুর শরীরে আগুন, তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেননি কেউ। ঘটনার 5 দিন পর ঢাকায়
চিকিৎসাধীন মারা যায় শিশুটি। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। বিষয়টি খতিয়ে দেখতে দ্রুত কমিটি গঠনের পাশাপাশি বিভাগীয় মামলার কথা জানিয়েছে প্রশাসন। শিক্ষক যখন বড় মেয়েটারও ছাড়তো বা এই মেয়েটারও যদি বলতো পানিতে জাপ দাও, মেয়েটা জাপ দিত। বা ওখানে টিপ কল ছিল তাদের লাইব্রেরির সামনে, লাইব্রেরির ভিতরে তো আপনার ডিটার কি বললো যে পানি খাই যে ফিল্টার ছিল। এই ঘটনাটা করছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, হয়তো তাদের কিছু গাফিলতি ছিল। প্রতিষ্ঠান চলাকালীন অবস্থায় আগুন লাগছে এবং এটার তদারকিটা ছিল কম। তদন্তের আগে আসলে বলা সম্ভব নয় যে অগ্নিকাণ্ডটা কেন ঘটেছে এবং এই যে ছাত্রীরা অগ্নিদগ্ধ হলো এটার জন্য কে দায়ী বা আমাদের শিক্ষকের কোনো গাফিলতি ছিল কিনা। দেশের বাইরের খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে আগামী 13 ফেব্রুয়ারি মোদীর সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনা হতে পারে। এর আগে গত 27 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন দুই নেতা। দেশ দুটির নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। চলতি বছর স্পন্সর ভিসায় 1,91,000-এরও বেশি শ্রমিক নেবে ইতালি সরকার। এই উপলক্ষে বুধবার থেকে 2025 সালের ক্লিক ডে শুরু হয়েছে। তবে বাংলাদেশিদের ভিসার অনুমতিপত্র দেয়া বন্ধ আছে। এতে হাজার হাজার অভিবাসন প্রত্যাশীরা বেছে নিচ্ছে অবৈধ পথ। দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা ভিসা প্রদানের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। স্পন্সর ভিসায় বাংলাদেশিদের ইতালি প্রবেশে আনুষ্ঠানিক কোনো বাধা নেই। তবে অনুপ্রবেশের ঘটনার জেরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা যেমন ভিসার অনুমতিপত্র পাচ্ছেন না, তেমনি দিনের পর দিন অপেক্ষা করে ঢাকাতেও ভিসা মিলছে না। এ অবস্থায় ইতালি প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ সরকার এবং রোম দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেছেন। বলছেন ভিসা না পাওয়াতেই অবৈধ পথে ইতালিতে প্রবেশ করছেন হাজার হাজার বাংলাদেশি। ক্লিক ডে হচ্ছে সেগুলোর ভিসা দিবে কিনা আজও কোনো তথ্য আমরা পাচ্ছি না এবং এইগুলোর কারণে বাংলাদেশ থেকে শ্রমিকরা গত এক বছরে প্রায় 81,000 শ্রমিক অবৈধভাবে আসছে। ইতালির জন্য এবং বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো না এবং আমাদের বাংলাদেশিদের জন্য ভালো না। আমরা এই অবস্থায় চাচ্ছি বাংলাদেশি সরকার এটার হস্তক্ষেপ করুক। চলতি বছর ইতালিতে মোট 1,91,450 জন শ্রমিক আসার সুযোগ পাবে। এর মধ্যে 1,10,000 মৌসুমী ভিসায়, 70,720 জন সাধারণ ভিসায়, ব্যক্তিগত কাজের ভিসায় 730 জন এবং স্বাস্থ্যসেবা খাতে অতিরিক্ত 10,000 শ্রমিক আসার সুযোগ পাবেন। যারা এরই মধ্যে আগাম ফর্ম পূরণ করেছেন তারা 5, 7 এবং 12 ফেব্রুয়ারি বিভিন্ন ক্যাটাগরিতে ক্লিক ডেতে অংশ নিতে পারবেন। 2023 সালে ইতালি সরকার নন ইউরোপিয়ান দেশগুলো থেকে 4,52,000 শ্রমিক আনতে 3 বছর মেয়াদী একটি আইন অনুমোদন করে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশকারীদের সংখ্যা বিবেচনায় এখনও প্রথম স্থানে আছেন বাংলাদেশিরা। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটিতে লক্ষাধিক বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চালু হয়েছে বাস্ট্রোনমি নামের বিশেষ এক ধরনের রেস্তোরাঁ। চলন্ত বাসে বসে খাবার খেতে খেতে পর্যটকরা দেখতে পারবেন ব্যয়বহুল শহরটির সৌন্দর্য। বিশাল অট্টালিকা, অত্যাধুনিক ও বিলাসবহুল জীবনযাপনের জন্য সুপরিচিত সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর। এবার শহরটিতে নতুন আরেকটি আকর্ষণীয় ব্যবস্থা চালু হয়েছে পর্যটকদের জন্য। দ্বিতল বাসকে রূপ দেয়া হয়েছে রেস্তোরাঁয়। এখানে বসে শহর দেখতে দেখতে মজাদার খাবার উপভোগ করতে পারবেন ঘুরতে আসা পর্যটকেরা। বাসের মধ্যে চলমান এই রেস্তোরাঁর নাম দেয়া হয়েছে বাস্ট্রোনমি। এতে থাকবে আরামদায়ক পরিবেশ, সুন্দর গান, সুস্বাদু খাবার ও পানীয়। এসবের পাশাপাশি শহরটির আকর্ষণীয় স্থানের দৃশ্য উপভোগ করা যাবে। একই সঙ্গে 2 ধরনের অভিজ্ঞতা পাওয়ার এই বিষয়টি পর্যটকদের পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। আমি এখানে 3 বছর ধরে বাস করছি। দুবাইকে বিভিন্ন দিক থেকে দেখার সুযোগ হয়েছে আমার। আমি পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বলবো এই অভিজ্ঞতাটি নেয়ার জন্য।
তবে শহরটিতে যানজটের সমস্যা থাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে এই বিষয়টি। বাস্ট্রোনমি এর আগে জনপ্রিয় পর্যটন আকর্ষণ নগরী লন্ডন ও নিউ ইয়র্কে চালু হয়েছে। কাকুলি আখতার, সময় সংবাদ। জাপানের উত্তরাঞ্চলে রেকর্ড তুষারপাত হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায় মঙ্গলবার জাপানের হোক্কাইদো দ্বীপের ওবিহিরো শহরে 120 সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। তুষারপাতের কারণে 80টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন প্রায় 4000-এর বেশি মানুষ। জাপানের উত্তর ও পশ্চিমাঞ্চলে আরও কয়েকদিন ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ইরাকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান নিমরুদ পুনঃসংস্কারের কাজ চলছে। 2015 সালে ইসলামিক স্টেট নিমরুদের অনেক মূল্যবান স্থাপত্য ভাস্কর্য ধ্বংস করে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকের প্রত্নতত্ত্ব বিভাগ ক্ষতিগ্রস্ত প্রত্নবস্তুগুলো সংস্কারের কাজ করছে। মাটিতে পড়ে আছে বেশিরভাগ স্থাপনা ভাস্কর্য। ঐতিহাসিক দেয়ালগুলোতে ধরেছে ফাটল। ইরাকের প্রাচীন নগরী নিমরুদের বর্তমান চিত্র এটি। আইএস মসুল আক্রমণের পর 2014 সালের জুনে নিমরুদ দখল করে। এরপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। প্রাচীন স্থাপনা আর পিরামিডের শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়। বহু পুরনো স্থাপনা এবং শিল্পকর্ম গুঁড়িয়ে দেয়া হয়। ইরাকের মসুল শহর থেকে 30 কিলোমিটার দক্ষিণে টাইগ্রিস নদীর তীরে 3000 বছর আগের অ্যাসিরীয় সভ্যতার শহরটি ইসলামিক স্টেটের কাছ থেকে নিজেদের দখলে নেয় ইরাকের সেনাবাহিনী। 3.5 বর্গ কিলোমিটারের এই শহরে রয়েছে দুর্গ, অ্যাসিরীয় রাজার সমাধি, মন্দির, বিশাল আকৃতির সিংহ ও ষাঁড়ের মূর্তি এবং প্রশস্ত দেয়ালচিত্র। নিমরুদকে আবারও পুনর্গঠনে কাজ শুরু হয়েছে। মসুলের প্রত্নতত্ত্ব বিভাগ জানায় যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ান ইনস্টিটিউশন রিসার্চ ইনস্টিটিউটের সহায়তায় তারা ক্ষতিগ্রস্ত প্রত্নবস্তুগুলো সংস্কারে কাজ করছে। হাজার হাজার প্রত্নবস্তু সংগ্রহ করা হয়েছে এবং এগুলোকে সংগঠিত করে তাদের মূল অবস্থানে ফিরিয়ে আনতে সময় লাগবে। নিমরুদ প্রায় 1250 খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়। 4 শতাব্দী পর এটি নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে। সাম্রাজ্যটি আধুনিক মিশর, তুরস্ক ও ইরান পর্যন্ত বিস্তৃত ছিল। রাইসা জান্নাত, সময় সংবাদ। আয়ারল্যান্ডে সড়ক দুর্ঘটনায় যত মানুষের মৃত্যু হয় তার অধিকাংশই গ্রামীণ সড়কে। তাই আগামী 7 ফেব্রুয়ারি থেকে গ্রামের রাস্তার গতিসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বসানো হচ্ছে কয়েক হাজার স্পিড ক্যামেরাও। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। 2030 সাল নাগাদ সড়ক দুর্ঘটনার মৃত্যুর হার অর্ধেকে ও 2050 সাল নাগাদ তা শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে আয়ারল্যান্ডের। গত বছর সড়ক দুর্ঘটনায় দেশটিতে 174 জনের মৃত্যু হয়। আয়ারল্যান্ডের সড়ক নিরাপত্তা বিভাগ ও ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সেফটি কাউন্সিল ইটিএসসি এর প্রতিবেদন অনুযায়ী মোট দুর্ঘটনার 67% ঘটে গ্রামীণ সড়কে। তাই গ্রামের রাস্তায় চলতি মাসের 7 তারিখ থেকে আগের গতিসীমা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ নিয়ম যেন কেউ লঙ্ঘন করতে না পারে সেজন্য বসানো হচ্ছে ক্যামেরা, জোরালো করা হচ্ছে নজরদারি ব্যবস্থা। দেশটিতে গ্রামীণ সড়কের পরে দুর্ঘটনা বেশি হয় শহরে, আর সবচেয়ে কম দুর্ঘটনা হয় হাইওয়েতে। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক হয়ে গাড়ি চালানোর পরামর্শ স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিদের। The Irish Road Safety Authority Ireland Vision Zero 2050 is a worldwide commitment to prevent all road deaths and all serious road injuries. রুরাল এরিয়াতে আঁকাবাঁকা রাস্তা রেগুলার ড্রাইভ করে ইউজ টু না, আর আমরা যেন রোড সেফটি অথরিটির এই নতুন রোড স্পট লিমিটকে স্বাগত জানাই। সড়ক দুর্ঘটনায় গত 5 বছরে প্রায় 1000 মানুষ মারা যায় আয়ারল্যান্ডে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গ্রামীণ সড়কে মৃত্যুর 3য় সর্বোচ্চ স্থানে আছে দেশটি। সড়ক দুর্ঘটনায় কমছে না মৃত্যুর হার। আগামী 7 ফেব্রুয়ারি থেকে যে পরিবর্তন করা হচ্ছে এবং আগামী বছরগুলোতেও যেসব পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে তার জন্য দরকার সবার সচেতনতা। গতি কমালে বাঁচবে জীবন, মনে রাখতে হবে জীবন একটাই। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর সবচেয়ে দামি বাদ্যযন্ত্র রেকর্ড ভাঙতে যাচ্ছে
300 বছরেরও বেশি পুরনো একটি বেহালা। নিউ ইয়র্কের সোদাবির নিলামে তোলা বেহালাটি ব্যতিক্রমী নির্মাণ শৈলীর সঙ্গে সংরক্ষণ প্রক্রিয়াতে হয়ে উঠেছে অনন্য। বিখ্যাত শিল্পীদের হাত ঘুরে আসায় অমূল্য সম্পদে পরিণত হয়েছে বেহালাটি। বিখ্যাত বেহালা নির্মাতা আন্তোনিও স্ট্র্যাডিভারির তৈরি একটি বেহালা উঠতে যাচ্ছে নিউ ইয়র্কের সোদাবি নিলামে। হোয়াকিম স্ট্র্যাডিভারিয়াস নামের এই বেহালাটি হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে মূল্যবান সঙ্গীত যন্ত্র। সোদাবি কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে বেহালাটির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে $1,80,00,000, যা ছাড়িয়ে যাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি বাদ্যযন্ত্র লেডি ব্লান্টের দাম। 2011 সালে $1,59,00,000 বিক্রি হওয়া বেহালাটিও ইতালীয় কারিগর স্ট্র্যাডিভারিরই তৈরি। সোদাবির প্রধান মেরি ক্লোদিয়া হিমেনেজ জানান, 1714 সালে তৈরি হলেও এটি এখনও সময়ের সেরা বেহালা। এর নির্মাণ ও সংরক্ষণ প্রক্রিয়া নিয়েও বিস্ময় প্রকাশ করেন তিনি। এটিও স্ট্র্যাডিভারির সোনালী যুগের উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময় তিনি তার শিল্পকে পরিপূর্ণতার পর্যায়ে নিয়ে যান। তিনি বেহালার আকৃতি পরিবর্তন করেন, কাঠামোগত পরিবর্তন করেন এবং সর্বোচ্চ মানের শব্দ তৈরির কৌশল পুরোপুরি আয়ত্ত করেন। আর এজন্য স্ট্র্যাডিভারিয়াস বেহালাগুলো সবচেয়ে বেশি মূল্যবান ও আকাঙ্ক্ষিত। বেহালাটির মালিকানার ইতিহাসও ব্যতিক্রমী। এর নামের সঙ্গে জড়িয়ে আছে বেহালাটির বিখ্যাত দুই মালিক জোসেফ হোয়াকিম এবং সি হনমার নাম। সোদাবি জানায়, হাঙ্গেরীয় শিল্পী হোয়াকিম 1879 সালে বিখ্যাত ভায়োলিন কনসার্টো ইন ডি মেজরের প্রথম পরিবেশনায় ব্যবহার করেছিলেন এই বেহালা। এরপর 1969 সালে এই বেহালাটি সংগ্রহ করেন চীনা শিল্পী সি হনমা। তার মৃত্যুর পর বেহালাটি বোস্টনের নিউ ইংল্যান্ড কনজারভেটরিতে দান করে দেয় তার পরিবার। এখন কনজারভেটরি এটি নিলামে তুলছে এবং এর পুরো আয় শিক্ষার্থীদের বৃত্তির জন্য তহবিলে প্রদান করা হবে বলে জানিয়েছে তারা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দেশের খবর। মুন্সিগঞ্জ গজারিয়া ফেরি চলাচল বন্ধ থাকায় ঝুঁকি নিয়ে ট্রলারে করে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে গজারিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছে তার কাছে। উজ্জ্বল, 2 বছর ধরে এই গজারিয়া ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ থাকবার কারণে এই অঞ্চলের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। আর এই যে মেঘনা নদীর প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই নদী দিয়ে কিন্তু এই খেয়া নৌকা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এবং জেলা শহরের সঙ্গে এই গজারিয়া উপজেলা, যেটিকে গুরুত্বপূর্ণ একটি উপজেলা বলা হয়, সেই উপজেলার সঙ্গে কিন্তু যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন এবং এই মাত্র 7 কিলোমিটার পথ কিন্তু অনেকটা ঘুরে নারায়ণগঞ্জ হয়ে আসতে হচ্ছে, ঢাকা হয়ে আসতে হচ্ছে। আর এখানকার লোকজন যারা নৌকায় করে পার হচ্ছে বা উৎপাদিত কৃষি পণ্য নিয়ে তারা যাতায়াত করছে, তাদের কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এখানে। অথচ 2018 সালের 3 জুন তৎকালীন প্রধানমন্ত্রী এখানে ফেরি চলাচল উদ্বোধন করেছিলেন। এর কিছুদিন পরে বন্ধ হয়ে যায়। যেই যুক্তিটি বলা হয়েছিল যে দুই পারে যে সংযোগ সড়ক রয়েছে সেই 12 কিলোমিটার সড়ক প্রশস্ত নয়, সে কারণে গাড়ির যাতায়াত কম। পরবর্তীতে কিন্তু 80,58 লাখ টাকা ব্যয়ে এই 12 কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়, যেখানে এখন প্রচুর যানবাহন চলাচল করছে এবং 2022 সালের নভেম্বরে কিন্তু এই ফেরি আবার চালু করা হয়। এরপরে আবার অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যাওয়ার কারণে এই স্বাধীনতার 53 বছর পরেও কিন্তু জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হয়নি। একই সঙ্গে কিন্তু ব্রিজ তৈরিরও চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জে এই গজারিয়া ফেরিঘাটের সবশেষ খবর। মুন্সিগঞ্জ গজারিয়া ফেরিঘাট বন্ধের সবশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এদিকে আজ আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। এই মুহূর্তে টঙ্গী ইজতেমা ময়দানে আছেন সহকর্মী তোহা খান তামিম। সরাসরি যাচ্ছে তার কাছে। তামিম, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কুয়াশাচ্ছন্ন ছিল, এখন ধীরে ধীরে কুয়াশা কেটে বলা যায় যে পরিবেশ যে স্বাভাবিক সে স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও দুর্বল সূর্য মাঝে মধ্যে উঁকি দিচ্ছে, আবার মেঘের আড়ালে ঢেকে যাচ্ছে এবং এরই মধ্যেই আম বয়ান চলছে। এবং আমি একটু দেখাতে চাই আমার পেছনে 160 একরের বিশাল ময়দানের যেই বয়ান, সেই বয়ান চলছে এবং এখানে যে যারা রয়েছেন মুসল্লিরা যারা রয়েছেন তাদের যে আনাগোনা সেটি আমরা তাদের সরব উপস্থিতি লক্ষ্য করছি। আজকে
আজকে বাদ ফজর বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে আয়োজন সেটি শুরু হয়েছে আম্বয়ানের মধ্য দিয়ে। এটি চলবে একেবারে আখিরি মোনাজাত পর্যন্ত, যদিও আরও কিছুক্ষণ আম্বয়ান চলবে, এরপরে যে তাশকিরি বয়ান সেই তাশকিরি বয়ান চলবে। অর্থাৎ ভেতরে যে ছোট ছোট যে আলোচনাগুলো হয়, ভেতরে যে ছোট বৈঠকগুলো হয়, সেই বৈঠক তারা চালিয়ে নেবেন এবং এটি চলবে হচ্ছে একেবারেই 12টা থেকে 12:15 পর্যন্ত। অর্থাৎ 12টার পরে বলা যায় যে আখিরি মোনাজাতের যেই প্রস্তুতি সেটি শুরু হবে। আজকে একটা বিশেষ দিন, আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। যদিও আমরা গত যে প্রথম ধাপের অর্থাৎ প্রথম পর্বের প্রথম ধাপের যেই রবিবারে যে আমরা দৃশ্যটি দেখেছিলাম আখিরি মোনাজাতকে কেন্দ্র করে মানুষের যেই প্রস্তুতি, সেটি আমরা খুব একটা লক্ষ্য করছি না। অর্থাৎ মানুষের উপস্থিতি আখিরি মোনাজাতের গত পর্বের থেকে কিছুটা কম বলে মনে হচ্ছে, যে সঙ্গত কারণেই এটি কম হওয়ার কথা। এর কারণ হচ্ছে যে গত প্রথম ধাপের যেই মানুষের অংশগ্রহণ সেটি ছিল 41টি জেলা, আর এখানে এই যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপের অংশগ্রহণ করছে 22টি জেলা। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই একটু হলেও সংখ্যার দিক থেকে কম হওয়ার কথা রয়েছে। তারপরে আমরা লক্ষ্য করছি যে আশপাশে যে সমস্ত অলিগলিতে মানুষ রাত থেকে বা ভোর থেকে অবস্থান নেন, সেই অবস্থান কিন্তু আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করিনি। অর্থাৎ টঙ্গী ইজতেমা ময়দানে যে আশপাশে যে পরিস্থিতি সেটি। তারপরে আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে যেহেতু মধ্য দুপুরে এই যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে, আখেরি মোনাজাত হবে, সেক্ষেত্রে মানুষ এখনো আসার সুযোগ রয়েছে এবং আসবে ধীরে ধীরে, এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়ে শেষ হয়ে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে আয়োজন সেটি সম্পন্ন হবে। এরপরেই দুপুরের মধ্যে কিংবা জোহর নামাজ পড়ে এখান থেকে যারা মুসল্লি রয়েছেন তারা বের হয়ে যাবেন তাদের যে নিজ নিজ গন্তব্য, সে নিজ নিজ গন্তব্যে। গত পর্বে আমরা দেখেছি, অর্থাৎ গত ধাপে আমরা দেখেছি যে হাজারের ওপরে যেই দল, সে দল বিভিন্ন চিল্লায় বিভিন্ন মেয়াদের যে দিনই সফর, সে দিনই সফরে বের হয়েছেন। এবারও এটির ব্যতিক্রম হবে না। তো এই ছিল টঙ্গীর ইজতেমা মাঠ থেকে আমার হাতে সবশেষ। বিশ্ব ইজতেমার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বিপিএল এর খবর, ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগাং কিংস ও খুলনা টাইগার্স। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনো পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগাং। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করেছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে তামিম ইমনদের উপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দল। মিরপুরে দু দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেডমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষেই বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা, ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামে টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে ও একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার। টি-20 ক্রিকেটে এই ধরনের শটস দেখতে মজা লাগে, আর আমিও আসলে শামীমের একজন বড় ফ্যান। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। প্লেয়ারদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি, উনি প্লেয়ারদের সাথে অনেক আন্তরিকভাবে মিশে। তো টুকিটাকি দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। তো কোনো কিছুকে বড় করে হাইলাইট করার কিছু নাই। 11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই,
বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদী মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএল এর রুগ্ন দশা দেখে মন খারাপ হয় টাইগারদের সাবেক পারফরম্যান্স অ্যানালিস্ট মহসিন শেখের। এই টুর্নামেন্টে খেলার আগ্রহ দেখেন অনেক বিদেশি ক্রিকেটারের, তবে নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাবে বিপিএল এর মান বাড়ছে না বলে মত পাকিস্তানি বংশোদ্ভূত এই অস্ট্রেলিয়ানের। কথা বলেছেন সাকিব আল হাসানকে নিয়েও। বোলিং অ্যাকশন সূত্রে দ্রুতই ওই অলরাউন্ডার ফিরবেন এমনটাই বিশ্বাস তার। এক যুগের বেশি সময় পরেও অবস্থান বদলায়নি বিপিএলের। উল্টো বিতর্ক আর অপেশাদারিত্বে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় প্রতিনিয়ত হচ্ছে অধপতন। এবার তো অনিয়মে বিশ্ব ক্রিকেটেই সাড়া ফেলেছে বিপিএল। ক্রিকেট পাগল দেশে টুর্নামেন্টের এমন দশা কষ্ট দেয় টাইগারদের সাবেক পারফরমেন্স অ্যানালিস্ট মহসিন শেখকে। বিপিএল এর প্রতি বিদেশিদের আগ্রহটাও তাকে অবাক করে। অনেক সম্ভাবনার পরেও লিগের এমন দশা আমাকে কষ্ট দেয়। ভিন্ন ধরনের কন্ডিশনে খেলার সুযোগ থাকায় বিদেশিরা এখানে আসতে চায়। এটা বিপিএল এর জন্য খুবই ইতিবাচক। খেলোয়াড়রা এখানকার দর্শক উন্মাদনা ভালোবাসে। এমনকি শীতের সময় রাতের খেলাতেও দেখবেন গ্যালারি দর্শকে পরিপূর্ণ। মানুষ এই টুর্নামেন্টকে ভালোবাসে। আপনি যখন রাস্তায় বের হবেন দেখবেন মানুষ আপনার কাছে আসবে, তারা খুশি। বিপিএল কে বাঁচাতে তাই নীতি নির্ধারকদের দায়িত্ব নেয়ার তাগাদা পাকিস্তানি বংশোদ্ভূত অজি অ্যানালিস্টের। টুর্নামেন্টের মান বাড়াতে ক্রিকেটারদের আগলে রাখারও পরামর্শ তার। এটা দারুণ একটা লিগ, তবে এটাকে ঘিরে নেতিবাচক খবর আসাটা খুবই দুঃখজনক। বিসিবির জন্য চ্যালেঞ্জ লিগকে রক্ষা করা, সেই সঙ্গে খেলোয়াড়দেরও বাঁচাতে হবে, কারণ এই দুটো পরস্পরের ওপর নির্ভরশীল। বিতর্কের বিপিএলে আক্ষেপ বাড়িয়েছে সাকিব আল হাসানের না থাকা। বোলিং নিষেধাজ্ঞার সময়টায় অলরাউন্ডারের সঙ্গে একই লিগে ব্যস্ত ছিলেন মহসিন শেখ। অ্যাকশন শোধরানোয় সাকিবের পরিশ্রম দেখেছেন। বিশ্বাস দ্রুতই এই ক্রিকেটারের প্রত্যাবর্তনের। শ্রীলঙ্কায় আমি তাকে বলেছিলাম, তুমি 20 বছর ধরে বল করার পরেও আইসিসি ভুল ধরলো, তবে এটা মেনে নিতেই হবে। এখান থেকে বের হতে সাকিব কাজ করছেন, কারণ এ ধরনের অভিযোগ নিয়ে ও খেলার বাইরে থাকতে রাজি না। সে এখনো কঠোর পরিশ্রম করছেন, এখনো বল করতে চান, এখনো লিগ মাতাতে প্রস্তুত। টাইগারদের দায়িত্ব নিয়ে মেয়াদ পূরণ করতে পারেননি মহসিন শেখ। রাজনৈতিক পট পরিবর্তনে বিসিবির বদলে যাওয়া নীতিতে নিজের কাটাপড়া নিয়ে কথা বলেছেন দ্বিতীয় পর্বে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। মানসিকভাবে পরিণত হওয়ার আগে জাতীয় দলে অভিষেক হয়েছিল নাইম শেখের। তাই তো এই ওপেনার সে সময় থিত হতে পারেননি ন্যাশনাল সার্কিটে। তবে পরিণত নাইম এখন দীর্ঘ সময় রাজ করতে পুরোপুরি প্রস্তুত বলছেন খুলনা কোচ তালহা জুবায়ের। তার কাছে হাসান মাহমুদ বিশেষ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাসুমকে ব্যবহারের জন্য দিলেন পরামর্শ। অসীম উচ্চতা থেকে যেন শূন্যে পতন। টাইগারদের হয়ে খেলেছেন 3 ফরম্যাটেই, কিন্তু থিত হতে পারেননি কোথাও। নাইম শেখ বাংলার সম্ভাবনাময় ওপেনারদের একজন, কিন্তু তার ব্যাটিং টেকনিক কিংবা অ্যাগ্রেশন নাকি আধুনিক ক্রিকেটে বেমানান। তবে বদলে যাওয়া সেই নাইমই এখন অন্যদের কাছে দৃষ্টান্ত। সবশেষ এনসিএল এর টি20 ফরম্যাটে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। শীর্ষে আছেন চলতি বিপিএলেও। হিসেব বলছে তাকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হঠাৎ করে কেন এতটা বদলে গেলেন নাইম? উত্তরে তার ফ্র্যাঞ্চাইজির হেড কোচ বলছেন নাইম এখন আগের চাইতে অনেক পরিণত। এইজ লেভেল আন্ডার 19 থেকে ধরেন একটু নামডাক হয়ে যায় যখন, কিংবা একটা ফাস্ট বোলার যখন জোরে বল করে, আমরা শুধু ওর জোরে বলটা দেখেই আমরা ওকে নিয়ে নিই। সো আমি এইটার আমার নিজের ক্যারিয়ার থেকেই আমি সবসময় এটার মানে বিপক্ষে ছিলাম। নাইম শেখ দেখেন যেভাবে ও খেলছে, যেরকম ফর্মেও আছে, আমার মনে হয় ওর খেলাটা এখন বুঝতে পেরেছে যে আসলে কি প্যাটার্নে ওর খেলা উচিত, দলটাও কি চাচ্ছে ওর কাছে, কিংবা ও কীভাবে ওর ইনিংসটাকে বিল্ড করবে, কিংবা টিমের প্রয়োজনে কীভাবে ও ওইখানে মানে রানটাকে বড় করবে। তবে হাসান মাহমুদকে নিয়ে ছড়ল আক্ষেপ।
তালহা নিজে ছিলেন পেসার হাসানকে তার হাতের তালুর মতোই চেনা। টাইগারদের সেরা স্লগ ওভারের এই সীমার নেই চ্যাম্পিয়ন্স ট্রফির বহরে, তবে যারা আছেন তাদের উপরই আস্থা রাখছেন তালহা জুবায়ের। আমি হাসান মাহমুদকে অনেক হাই রেট করি সবসময়, কারণ ওর বোলিং অ্যাকশন খুবই স্মুথ এবং ও এখন যেভাবে বোলিং করছে, ওর যে কন্ট্রোল এসেছে, অ্যাকুরেসিটা এসেছে। অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যদি বলি যে হ্যাঁ হাসান মাহমুদকে আমি মিস করবো, তাহলে অন্যদের সাথেও একটু অবিচার করা হবে, কারণ তারাও পারফর্ম করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জেনুইন স্পিনার হিসেবে রিশাদের সঙ্গী কেবলই নাসুম চলতি বিপিএল এর শুরুতে ঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারেননি, কিন্তু হঠাৎ করে নাসুমের সাফল্যের কারণও ব্যাখ্যা করলেন তালহা জুবায়ের। নাসুম ইজ আ ভেরি গুড বোলার, কিন্তু নাসুম যদি ওর রোলটা বুঝতে পারে, ওর রোলটা কি, ওই টিমটা ওর কাছে কি চায়, এই জিনিসগুলো নিয়ে হয়তো একটু কনফিউজ থাকে। সো নাসুম ধরতে পেরেছে এখন। নাসুম কিন্তু কেপেবল বলার, পরীক্ষিত বলার। সো নাসুম যদি এটা এই ফর্মটাই রাখতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, আই হোপ যে অনেক ভালো করবে। ভবিষ্যতের ভাবনায় মিরাজের অধিনায়কত্ব নিয়েও উচ্ছ্বসিত তালহা, তবে মনে করিয়ে দিলেন এখনো শেখার বাকি অনেক কিছুই। মিরাজ অসাধারণ, আমি বলবো যে ওর কনফিডেন্স লেভেল সবসময় হাই থাকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকা থেকে দলের সঙ্গে যোগ দিতে চান হামজা চৌধুরী, তবে হামজার ক্লাব পরিবর্তনের কারণে তাকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নতুন ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে শেফিল্ডের এই মিডফিল্ডারকে নিয়ে সব চূড়ান্ত হলে হামজাকে বিশেষ সংবর্ধনা দিতে চায় বাফুফে। কদিন আগেই লেস্টার সিটি থেকে শেফিল্ডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তাকে কবে পাওয়া যাবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে উড়িয়ে আনার প্রক্রিয়া বিলম্ব হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচের আগে দলের অনুশীলনে হামজাকে পাওয়া যাবে নাকি সরাসরি ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবেন হামজা তা নিয়েও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। হামজার নতুন ক্লাবে যোগদানের কারণে তাকে দলে পাওয়ার জন্য আবারও নতুন করে বর্তমান ক্লাবের সঙ্গে আলোচনা চলছে বাফুফের। সবকিছু চূড়ান্ত হলে এই মিডফিল্ডারকে দিতে চান বিশেষ সংবর্ধনা। নতুন ক্লাবে গিয়েছেন, সো আমরা তো ইনিশিয়ালি তার পুরাতন ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছিলাম। ওরা নতুন ক্লাব ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস। সো আমাদের এখনো চূড়ান্ত কোনো কিছু হয় নাই। উনি সরাসরি কি বাংলাদেশে আসবেন কিংবা সরাসরি ভেন্যুতে যাবেন এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাইমারি যে আলাপ হয়েছিল, আমাদেরকে যেটা বলা হয়েছে যে উনি চান ব্যক্তিগতভাবে, হামজা চৌধুরী, উইচ উই আর গ্রেটফুল, যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে, এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ। বাট ডেফিনেটলি আমাদেরকে যদি সেই সুযোগটা আমরা পাই, একটা উইন্ডো যদি পাই, ডেফিনেটলি তাকে আমরা একটা সুন্দর সংবর্ধনা দেব। চূড়ান্ত হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামেই মাঠে গড়াবে ম্যাচটি। শিলংয়ে ক্যাম্প করতে শুরু করেছে বাফুফে। এই ম্যাচ সামনে রেখে মার্চের শেষ দিকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। শিলংয়ে হচ্ছে অ্যাকর্ডিংলি আমরা ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সাথে অ্যাকোমোডেশন এবং কথাবার্তা চলছে অ্যান্ড প্র্যাকটিস গ্রাউন্ডের কথাবার্তা চলছে। সৌদি আরবের সাথে আমাদের ইতিমধ্যে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে যে সৌদি আরবে আমরা একটা প্র্যাকটিস ক্যাম্প হবে অ্যাজ পার কোচেস ডিজায়ার। সো দ্যাট ইজ মোর লেস ফাইনালাইজড। লাস্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের ঢাকার যেটা ক্যাম্প সেটা শুরু হওয়ার প্ল্যান এখন পর্যন্ত, এবং ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে বা মার্চে ইনশাল্লাহ তাদের সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে। এদিকে নতুন করে কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। এবার দেশীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি করতে যাচ্ছে বাফুফে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবলারদের দিয়ে নতুন জার্সি ট্রায়াল দিয়েছে ফেডারেশন, জানিয়ে ইতিবাচক বাফুফে মার্কেটিং কমিটি। কিট স্পন্সরের ব্যাপারে আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা সভাপতি আসার জন্য অপেক্ষা করছি। আমাদের ইচ্ছা আছে যে আমাদের ইউএতে যে সফর সেটা দিয়ে আমরা নারীদের নতুন জার্সিটা প্রেজেন্ট করতে চাই, আর পুরুষদের তো ডেফিনেটলি উইল হ্যাভ এ নিউ সেট, কোনো সন্দেহ নেই। বাট আমি মনে করি নারীদেরটাও আমরা এখনো যে সময় আছে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে নতুন জার্সিতে দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবলারদের। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে নতুন সাজে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এসি সক্ষমতা যাচাইয়ের আগে কিছু স্থানীয় নির্বাচন চায় নাগরিক কমিটি। দ্রুত ভোট দাবি বিএনপির। দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার ও ভোটের রূপরেখা জানালেন উপদেষ্টা। রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েত নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে, আজ তোলা হবে আদালতে।
পোশাক সরবরাহে শীর্ষ অংশীদারিত্বের সঙ্গে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র, মার্কিন বাজারে বাড়তে পারে বাংলাদেশের সম্ভাবনা, দীর্ঘমেয়াদে সুফল পেতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ। 4 বছরে লক্ষ্যমাত্রার অর্ধেক গ্যাস কূপ খননেও ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ, উচ্চাভিলাষী পরিকল্পনার সমালোচনা বিশেষজ্ঞরা। এবং অবশেষে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপ পেতে যাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। বর্ষার আগেই শুরু হবে রানওয়ে সম্প্রসারণ, সিভিল এভিয়েশনের পরিকল্পনায় মন্ত্রণালয়ের সম্মতি। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।